আওয়ামী লীগ আসলে ফেরার সুযোগ নাই। হ্যাঁ, একটু তারা লম্পঝম্প করার চেষ্টা করবে। আমি যতটুকু শুনলাম যে এই ঢাকায় আওয়ামী লীগ ব্যাপকভাবে ঢুকেছে এবং আওয়ামী লীগের পিছনে ব্যাপক ইনভেস্টমেন্ট করা হয়েছে পরিবেশ ঘোলাটে করার জন্য। এবং এর মূল কারণটা হলো আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন না, এর মূল কারণটা হলো মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া গিয়েছেন, এরপরে চীনে যাবেন। এটা হলো মূল কারণ। তিনি কেন আগে ভারতে গেলেন না? বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট বুঝেই তো সরকার চালাইতে হবে। নাগরিক অনুপ্রবেশ করেও থাকে বা আগে গিয়েছে সেখানে বসবাস করেও থাকে, নির্দিষ্ট নীতিমালা নাই। আপনি বাংলাদেশ সরকারকে চিঠি দেন, আপনারা বলছেন যে এটা দীর্ঘমেয়াদী, এই জন্য আমরা পুশিং করতেছি, এটা কোনো কথা হলো? আমরা তো শুনেছি অনেক অবৈধ নাগরিক বাংলাদেশে বসবাস করছে, ভারতীয় নাগরিক। আমরা কি ওই ধরনের ঘটনা ঘটিয়েছি কোথাও? হ্যাঁ, ওইটা আইনের মধ্য দিয়ে আমরা সমাধানের চেষ্টা করি। ভারতের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আপনারা এমন কোনো আচরণ করেন না যেটার জন্য দুই দেশের সম্পর্ক খারাপ হয়। আমরা আপনাদের সাথে খারাপ সম্পর্ক চাই না, আমরা প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক চাই। একটা ভালো বোঝাপড়া আমাদের লাগবে, কারণ চীন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্র এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনিও প্রথম নির্বাচিত হওয়ার পরেই সম্ভবত 3 মাসের মধ্যেই তিনি কিন্তু চীনে গিয়েছিলেন এবং চীনের সাথে অতীতেও কিন্তু বিএনপির খুব ভালো সম্পর্ক ছিল। চীন আমাদেরকে নানানভাবে সহযোগিতা করে। মাননীয় প্রধানমন্ত্রী চীনে গিয়েছেন, এরপরে প্রয়োজনে অন্যান্য দেশে যাবেন, সমস্যা তো নাই। কিন্তু আগে ভারতে যাওয়া আসলে নানান কারণে এটা সম্ভবপর ছিল না। বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টকে তিনি প্রাধান্য দিয়েছেন। এখন এই কারণে আমরা দেখলাম যে সনাতন ধর্মের খুব অল্প সংখ্যক 100 জন, সেটা পার্সেন্টেজ করলে আমার মনে হয় যে 0.00001% হবে, তাদের একজন দেখলাম রাজপথে নেমে বলল যে হিন্দু প্রদেশ গঠন করতে হবে। আমরা হাসিনার 17 বছর আমরা স্বর্গ রাজ্যে ছিলাম, এগুলো তো উস্কানিমূলক বক্তব্য, এগুলো কোনো ষড়যন্ত্র কিনা এটা সরকারকে খতিয়ে দেখতে হবে। এরপরে বাধা দিয়ে দেয় আমার এই বাক স্বাধীনতা, আমি ওনার সাথে প্রায় টকশোতে আমি বাক স্বাধীনতা পরিপূর্ণ রিড করে দেন। এখন আপনি যদি একটু সহযোগিতা করেন আমার এই বাক স্বাধীনতার একটু, আমি যে কথাগুলো বললাম নিশ্চিত করবেন। আপনি অযৌক্তিক কথা বলেন বলে আমি কাউন্টার দেন। ইসলামে কিন্তু কিছু জিনিসের বিধান আছে। আপনি হালাল হারামজাদা আর হালালজাদা, যখন আপনি যদি কারোর কাফের বলেন, যদি সে যদি কাফের না হয়, যে কাফের মানে তাকে ট্যাগ দিচ্ছে সে কিন্তু কাফের হয়ে যায়। এখন উনি যে হারামজাদারা বললেন, সে যদি হারামজাদা না হয়, যদি হালালজাদা হয়, তাহলে কিন্তু এটা কিন্তু উল্টা যাবে রাশিদ খানের প্রতি। আচ্ছা, আপনি বলি না এটা খেয়ে ফেলার হুমকিরা দিল, এইটার প্রতিবাদ করেছেন আপনি? আচ্ছা, খেয়ে ফেলাটা একটা দিক বলেন। আমার মনে হয় এই প্রসঙ্গটা সেটা জামাত, আমি তো তাকে এখন এনসিপি মনে করি না, সে বলুক, প্রতিবাদ সে করবে। মানে আমি আপনাকে বলি, এই যে বাংলাদেশের রাজনীতিতে একে অপরকে দেখে নেওয়ার, খেয়ে ফেলার এই ধরনের পলিটিক্যাল রেটরিক দেয়, কিন্তু খেয়ে দিয়ে ফেলে এর কিন্তু প্রমাণ কিন্তু আছে। এই 5 আগস্টের পরে বিএনপির দলীয় কোন দলে এক নেতা অপর নেতাকে খুন করেছে, এক নেতা অপর নেতার রক্তপান করেছে, এরকম 200 নেতা কর্মী খেয়ে ফেলছে তারা। মানে ডাটা কি আপনারা টিআইবি কি দলীয় খুনের কথা বলেছে নাকি এই দেশে বাবা তার মেয়েকে খুন করেছে, বাবা তার আর এক ছেলেকে খুন করেছে, এরপরে আপনার স্ত্রীকে খুন করেছে স্বামী? ভাই আমি একটু বলতে পারি না, আপনি প্রত্যেকবার আমার ডিস্টার্ব করে জিতে যান। এই যে এভাবে জিতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্য করে হচ্ছে বিএনপি, এবং আওয়ামী লীগকে বিভিন্ন পাড়া মহল্লায় মিছিল করার জন্য রাস্তা ভাড়া দেয় বিএনপি। এখন রাস্তা ভাড়া দেয়, কারণ আগে আওয়ামী লীগের থেকে এরকম রাস্তা ভাড়া নিত বিএনপি। এটা আওয়ামী লীগের টার্ম, এটা জানে বিএনপি, এবং বিএনপি থেকে অনেক টাকা পয়সা আওয়ামী লীগ নিছে। কিন্তু সার্জিস আলম আপনাদের নেতাই তো বলল যে রাস্তা ভাড়া দিচ্ছে জামাত। দেখেন আমি আপনাকে বলি, আপনাদের এনসিপির একজন নেতার কলকাতা ভাইরাল হয়েছে না, গ্রেফতার বাণিজ্য করে দেখেন, সে ছাত্রলীগের নেতার সাথে কথা বলেছে না। না না, আমি দেখেছি, শেষ করি না। আপনি শুনেন না, এনসিপি নেতা রাস্তা ভাড়া দিচ্ছে, ছাত্রলীগকে প্রোটেকশন দিচ্ছে বিক্রি করার জন্য। এই লোকটা সংসদে যায় না, যাইলে মনে হয় বাকি 399 জন 299 জনের একজনের কথা বলতে দিত না। না না, আপনার একজনের কথা বলতে দেয় না, বাকি সংসদ সদস্য জানি কি কষ্ট। আমি কথা বলছি যৌক্তিক কথা, আল্লাহ পাশে আছে কোনো কথা বললে তো কাউন্টার হবে। ঠিক আছে, আপনি বলেন, এখন শেষ করলে বলেন। হ্যাঁ, দেখেন শরীফ ওসমান হাদির যে খুনি ফয়সাল করি, তাকে জামিন করিয়েছে কি? আমরা যখন বলি যে গ্রেফতার বাণিজ্য করে, এটা বলে রাগ করে, তাকে কে জামিন করিয়েছে? সালদুল নেতা মাহফুজ, বর্তমান যে স্পিকার কায়সার কামাল, তারা জামিন করায় না? প্রমাণিত হয় না? কোনো প্রমাণ আছে? প্রমাণিত হয় না? গণমাধ্যমে নিউজ হয়েছে? কোন গণমাধ্যমে নিউজ হয়েছে? সব গণমাধ্যমে নিউজ হয়েছে। কোন গণমাধ্যমে নিউজ হয়নি? এই যে ওনারা এখন এই যে কথাবার্তা, না না আপনাদের স্পষ্ট যে অভিযোগগুলো আনলো, বিএনপি ছাত্রদল নেতা, বর্তমান বিএনপি নেতা অ্যাডভোকেট মাহফুজ আর কায়সার কামাল, শরীফ ওসমান হাদির খুনি এই যুবলীগ নেতা ফয়সালকে, এই ফয়সাল যুবলীগের মিস্ত্রি যাইতো, মানে জামিন করিয়েছে। আপনারা স্বীকার করেন কেন? অনুতপ্ত হন, তওবা করেন। আপনি তো বললেন যে এটা স্বীকার করিয়েছে। বলি 28 অক্টোবর যখন আওয়ামী লীগের বিএনপি এবং জামাতের সমাবেশে হামলা দেয়, ওই সময় আমরা ছিলাম।
তারপরে যদি বলেন মার্চ ফর ডেমোক্রেসি খালেদা জিয়ার, ওই আন্দোলন আমরা দেখছি। খালেদা জিয়ারে মানে সসম্মানে বিএনপি নেতা কর্মীরা যেভাবে মানে আপনার কাশিমপুর কারাগারে দিয়ে আসছে, বের করতে পারছে, পারে নাই। বরং খালেদা জিয়ার একটা কাল হয়েছে এই ধরনের বিএনপি একটা পার্টি করে, যে পার্টি দলের শীর্ষ নেত্রীকে জেলখানা দিয়ে আসে কিন্তু বের করতে পারে না। এই বিএনপি দেখেন যখনই একটা মানে আওয়ামী লীগ পতন আন্দোলন হইতো তখনই বিএনপি কি করতো, আওয়ামী লীগের সাথে ডিজিএফ এর সাথে ভারতের রয়ের সাথে বিএনপির একটা গ্রুপ আন্দোলন বিক্রি করে দিত, যার কারণে আওয়ামী লীগ এই ধরনের রয়ের কর্মকর্তাদের দলে রাখা দেন আর মনে করেন আওয়ামী লীগের আপনারা দমন করবেন, সম্ভব না। হ্যাঁ, আপনাদের যদি সদুদ্দেশ্য হয় দলও পরিশুদ্ধ করেন, দলও পুনর্গঠন করেন, এই রয়ের কর্মকর্তাদেরকে দল থেকে বের করে দেন, দেশের জনগণের কাছে আসেন। আওয়ামী লীগের ব্যাপারে সারা দেশের জনগণ সিদ্ধান্ত নিছে, দল কাকে রাখবে কাকে বের করবে এই সিদ্ধান্ত আমি দিব। এখানে ইন্ডিয়ান হিজিমনি আমরা কোনোভাবে সহ্য করব না। আচ্ছা, জয়শঙ্কর আইসা বিএনপির সাথে দেখা করে, তারেক রহমানের সাথে দেখা করে, আর দোষ পড়ে হচ্ছে এনসিপি জামাত নাকি হচ্ছে ইন্ডিয়ান দালাল। নেরেটিভ দেয়। জি, আমরা মাঝে মাঝে বলি আমরা ন্যারেটিভ দিয়ে না, ন্যারেটিভ দিয়ে না, কিছু বলাই যায় না, বললে নাকি ন্যারেটিভ দিয়ে দিই। আচ্ছা, জি। আর আমরা একটা বিষয় আছে মানে একদম একটু ছোট করে উত্তর দিয়ে অন্য একটা বিষয় আমাদের ছোট ভাই শিশির, আমি তাকে মানে সবসময় হাসান মাহমুদ মনে করি, মানে তার সাথে যখনই টকশোতে বসেছি আমি আসলে হাসি থামাইতে পারি না। আর সে নতুন নতুন এমন এমন শব্দ মানে আত্মবিশ্বাসের সহিত বলে, সেগুলো অন্য নেতার নামে চালিয়ে দেয়, মানে সেই নেতা বলেই নাই। তো আজকে যে কথাটা বললো যে বিএনপির অনেক নেতা রয়ের এজেন্ট, কোন নেতা একজন নাম বলেন তো? সে এক সময় গণ অধিকার পরিষদের রাজনীতি করতে, শিশির তাকে চিনে খুব ভালোভাবে। আমি অবাক হয়ে গিয়েছিলাম যে এই ডিজিএফআই এজেন্ট কিভাবে এনসিপির নেতা হলো। আপনার দল একসময় গণ অধিকার পরিষদ করতো। আমরা জানার পরে, নুরুল হক নুরশো আমরা জানার পরে আমরা তাকে মোটামুটি নিষ্ক্রিয় করে রাখলাম। এবং গণ অধিকার পরিষদ ভাঙার পিছনে এই ডিজিএফআই এজেন্ট, এই সাংবাদিক এবং টেলিভিশনের মালিক হয়েছেন, মাহফুজ আলমের কাছ থেকে লাইসেন্স নিয়েছেন। ওই সময় হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় ডিজিএফআই কোনো মানে যোগ সদস্য এটা নিতে পারেন, তিনি ডিজিএফআই এজেন্ট ছিলেন। তো দায়িত্ব তো আপনার। আমি মনে করি আমারই দায়িত্ব, আমি তাদেরকে মানুষ করতে পারি না। একটু ভিন্ন আরেকটু ভিন্ন প্রসঙ্গে যাবো, সেইটা মনে হয় একটু সংক্ষেপে আলোচনা করে শেষ করে দেবো, হাতে সময় নাই। পুশিন চলছে এবং আমরা দেখলাম এমন একটি প্রেক্ষাপটে একটি সংগঠনের ব্যানারে একটি প্রদেশ করারও মানে কথা কিছু বলা হচ্ছে, শুনতে চাই একটু এটা সংক্ষেপে। আমি মনে হয় এই জামাত এবং এনসিপি বিএনপিকে হুমকি দিচ্ছে, গণ অভ্যুত্থান ঘটিয়ে দিবে। জাসদ ছাত্রলীগের নেতা, বর্তমান জামাতের আমির, তিনি বলছেন আর একটি গণ অভ্যুত্থান অনিবার্য। মানে গণ অভ্যুত্থান এত সস্তা জিনিস, এত পান্তা জিনিস। এদের এই বক্তব্যের কারণে কিন্তু এই পুশিন সহ বিভিন্ন যে সমস্যা সংকট, এগুলোর সুযোগ একটি গোষ্ঠী পাচ্ছে। এই পুশিনও এই ওনার বক্তব্যের কারণে সুযোগ পাচ্ছে। আচ্ছা, শেষ যে করতে এক সময় 10 সেকেন্ডে শেষ করি। এক সময় তো আমরা একসাথে গণ অভ্যুত্থান করেছি, তাই না? তো গণ অভ্যুত্থানের শক্তি যে সময় বিভক্ত হয়ে যায়, দেশ পুনর্গঠনে আপনি সরকারে থাকেন আর অপোজিশনে থাকেন, আপনার দায়িত্ব ছিল যারা সরকারে এসেছে তাদেরকে সহযোগিতা করা। মাননীয় প্রধানমন্ত্রী সংসদে কি বলেছে? আপনি ছাড়া আমি সম্পূর্ণ নয়, আর আমি ছাড়া আপনি নয়। তিনি শপথ নেওয়ার আগে যারা বিরোধী দলীয় নেতা তাদের বাসায় গিয়েছে, আর সেই জামাত ইসলামের আমিরের ভাষা দেখেন, ছাত্রলীগের ক্যাডারের মতন হুমকি দিচ্ছে জামাত ইসলামের আমির। এগুলো তো আসলে ভাই সহনীয় না। জি, ধন্যবাদ। দেখেন আমি একদম শেষে বলতেছি, দেখেন আসলে কি বুঝতে চাচ্ছেন ওনাকে। যদি দেখেন ক্ষমতায় আছে বিএনপি, শুভেন্দু অধিকারী গালিগালাজ করে জামাতকে, বিএনপি এনসিপি কে, বিএনপি কিন্তু করে না। তো এখন আমার কাছে মনে হচ্ছে উনি হচ্ছে আমাদের গরিবের শুভেন্দু অধিকারীরই বা ডোমেস্টিক শুভেন্দু অধিকারী। মানে পুশিনের ব্যাপারে বাংলাদেশের সকল রাজনৈতিক দল একমত। এখানে এই পুশিন, এটা ভারত আমাদের উপরে একটা অন্যায্য একটা চাপ সৃষ্টি করছে, আন্তর্জাতিক আইন ভায়োলেশন করছে, বর্ডার কিলিং করছে, এবং সে একটি আমাদের রংপুর এবং চিটং ডিভিশন বিচ্ছিন্ন করার হুমকি দিচ্ছে। এবং তার নিরাপত্তা বিশেষজ্ঞরা, নিরাপত্তা উপদেষ্টারা, যেমন ভারত কর্নাটকের মতন এরকম রাষ্ট্রীয় পলিসি মেকাররা, এমিরেটাস প্রফেসররা বলতেছে আমাদের রংপুর দখল করে নেওয়া উচিত বা চিটং বিচ্ছিন্ন করে দেওয়া উচিত। সেই ব্যাপারে বাংলাদেশের সব জনগণ একমত। কিন্তু জাতীয় এই ঐক্যের ডাক না দিয়ে উনি যেভাবে মানে জাতিকে আরো বেশি বিভক্ত বিভাজন করছেন, আমার মনে হচ্ছে মানে এই যে রোগ ওনারা মানে সবার বিরুদ্ধে ছড়িয়ে দিচ্ছেন, বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছেন, এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ওনারাই, আর পর আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন পুরো জাতি। যেখানে উনি ঐক্যের ডাক দেওয়ার কথা ছিলেন, জামাতের নেতৃত্বে কোনো আন্দোলন হবে না, বরং এনসিপি তার সমস্ত রাজনীতি ধ্বংস করেছে জামাতের নেতৃত্বে যাওয়ার কারণে। গণঅভ্যুত্থানের পোস্টার বাই নাহিদ ইসলাম, আমার লজ্জা লাগে। স্বাধীনতা বিরোধী একটি গোষ্ঠীর নেতৃত্বে এনসিপি গিয়েছে, নাহিদ ইসলাম তো জামাতের আমিরের থেকে বড় নেতা। এখন নানামুখী ফেসবুক, ইউটিউব, বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি আপা ফিরছেন ইত্যাদি ইত্যাদি। আপনি কি মনে করেন এত তাড়াতাড়ি এরকম এত বড় একটা যেটা গণহত্যার দায়ে দুষ্ট এরকম তাদের নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম মানে আওয়ামী লীগকে আবার ফিরে আসবে, এত তাড়াতাড়ি ফিরে আসার আশঙ্কাই তো আমাদের কাছে মনে হচ্ছে এটা মানে অবাস্তব, যে কিভাবে এত
মানে তাড়াতাড়ি এভাবে ফিরে আসতে পারে দলটি? ধন্যবাদ কাঞ্চন ভাই আপনাকে, আমার সহ-আলোচক রাশেদ খানকে, এনটিভির সকল দর্শক শ্রোতাকে। দেখেন, আওয়ামী লীগের ব্যাপারে যদি কথা বলতে চাই একদম শুরু থেকে বলা উচিত। 1975 সালে আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের ব্যাপারে এদেশের মানুষ চূড়ান্ত ফয়সালা দিয়ে দিয়েছে। বাকশাল গঠনের পরে এদেশের মানুষ আগস্ট মাসে আওয়ামী লীগের ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। তখন থেকে মানে আওয়ামী লীগের সাপটা মোটামুটি ক্লোজ। কিন্তু আমরা মানে দেখতে পেলাম তৎকালীন বিএনপি নতুন দল গঠন করেই এই কালসাপ নামক আওয়ামী লীগকে দুধ কলা দিয়ে আবার পুষেছে। 1979 সালে প্রয়াত বিএনপি নেতা মরহুম জিয়াউর রহমান সাহেব, আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলি, ওনার জীবনে যদি কোনো বড় ভুল থাকে বা জাতির সাথে যদি উনি কোনো অবিচার করে থাকেন, তাহলে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ দেয়। শুধু তো আওয়ামী লীগের রাজনীতি করার দেওয়ার সুযোগ তো উনি তো সবারই রাজনীতি আমি করার সুযোগ এই ব্যাখ্যা আসছি। দেখেন, না এই ব্যাখ্যা উনি শুধু আওয়ামী লীগ বেশি যাব না। না, উনি শুধু আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগই দেয় না, উনি আওয়ামী লীগকে 41টি আসন দিয়ে সংসদীয় বিরোধী দল বানিয়েছেন। যে আওয়ামী লীগ নিজের দল নিষিদ্ধ করে দিয়ে বাকশাল গঠন করছে, নিজেরা রাজনৈতিক দল থাকতে চায় না, ওরা কি জিয়াউর রহমানকে বলছে আমাদের দল হিসেবে আপনি সুযোগ দেন? আরে সে তো দল বিলুপ্ত করে দিচ্ছে, নিষিদ্ধ করে দিচ্ছে, বাকশাল গঠন করছে। আপনি কেন আপনি আবার আওয়ামী লীগ আনতে গেলেন? বহুমুখী এই যে গণতন্ত্রের আমরা প্রবর্তন দেখেন করেছেন। জুলাই আন্দোলনের সময় বিএনপির অনির্দিষ্টকালে অবরোধ এবং অসহযোগ আন্দোলন, 14 সালের অনির্দিষ্টকালে অবরোধ, আমি এবং দামি ইলেকশনের পর অসহযোগ আন্দোলন এখনো চলে। বিএনপি কিন্তু আওয়ামী লীগ পতন ঘটাতে পারে নাই। ছাত্র জনতার মাধ্যমে আওয়ামী লীগের পতন ঘটালো ছাত্র জনতা, বিএনপিকে মুক্ত করলো, জামাতকে মুক্ত করলো, দেশবাসীকে মুক্ত করলো। এবং বিএনপি এই মুক্ত হওয়ার পরেও আওয়ামী লীগের প্রতি সবকর্ণা ছিল। অথচ ছাত্র জনতা আওয়ামী লীগের নিষিদ্ধ দাবিতে আন্দোলন করে আওয়ামী লীগকে মাঠে নিষিদ্ধ করায়, ছাত্রলীগের পর্যন্ত নিষিদ্ধ করায়। কিন্তু আপনি দেখেন আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরে সবচেয়ে বেশি তোষামোদী কারা করছে? কারা বলছে এইভাবে? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এভাবে কোনো দলকে নিষিদ্ধ করা ঠিক না, ছাত্রলীগকে নিষিদ্ধ করা কতটুকু যুক্তি হয়েছে ভেবে দেখা উচিত বিএনপি নেতারা। এই বিএনপি ভোটের প্রতি এবং ইন্ডিয়ার মানে আনুগত্য পাওয়ার জন্য এবং আওয়ামী লীগের ব্যবসা প্রতিষ্ঠান টাকা পয়সার দিকে মানে লোভ করে এই জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগের সাথে বিএনপি যে আঘাত করেছে, অঘোষিত জোট করেছে, যার কারণে আজকে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়েছে। এনসিপি আঘাত করছে, আচ্ছা, এনসিপি আওয়ামী লীগের সাথে যদি আমরা আঘাত করি, আওয়ামী লীগের সাথে আঘাত করি, আওয়ামী লীগকে নিষিদ্ধ আন্দোলন করলো কে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো কে? ছাত্রলীগকে নিষিদ্ধ করলো। বিএনপি নেতৃত্বে আন্দোলন হয়েছিল, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন, ছাত্রলীগ নিষিদ্ধের আন্দোলন কি বিএনপি নেতৃত্ব হয়েছিল? না, সেটা হয় নাই। এনসিপি আমাকে বলেন এখন পর্যন্ত আওয়ামী লীগ এখন পর্যন্ত বাংলাদেশের যত জায়গায় চোরাগুপ্তা মিছিল করে কোথাও একটা বিএনপি দল ধরে ধরে জবাই করে, ধরে স্লোগান দেয় না। কিন্তু দেখেন একটা এনসিপি দল ধরে ধরে জবাই করে, একটা জামাত দল ধরে ধরে জবাই করে। এরা বিশ্বাস করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এনসিপি, সবার আগে আমাদের শত্রু এনসিপি, তারপরে জামাত। কিন্তু বিএনপি কিন্তু বলে না। আচ্ছা জি, ওরা বিশ্বাস করে, আমি শেষ করি, ওরা বিশ্বাস করে নির্বাচনের আগে বিএনপির সাথে আওয়ামী লীগের যে জোট হয়েছে, সন্ধি হয়েছে, যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে। এরা এখন বিএনপিকে বেঈমান মনে করে, তোদেরকে ভোট দিয়ে ক্ষমতা আনলাম, তোরা আমাদের রাজনীতি করতে দেস না, এখন আমাদের মানে যেটা নিষিদ্ধ প্রত্যাহার উঠাই যাস না। আপনারা ব্যানার দেখেন প্রত্যাহার করে না, এর জন্য যে বিএনপি দায়ী আছে আওয়ামী লীগের জন্য। এই নির্বাচনের আগে আওয়ামী লীগের সাথে আতাত করে নির্বাচনে আসছে ঐতিহাসিকভাবে 75 পর টকশোতে আসার সময় কারণ বাজারের ভিতর দিয়ে এসেছি, আমি দেখলাম যে বিএনপির নেতাকর্মীরা এই কারণ বাজারে স্লোগান দিচ্ছে, খুনি হাসিনার দোসরেরা হুঁশিয়ার সাবধান। আমি কোনো জামাত দেখি নাই, আমি কোনো এনসিপি দেখি নাই। সাজিদ আলম এনসিপির নেতা, সে টকশোতে বলেছে যেখানে আওয়ামী লীগ মিছিল করছে বিএনপি এবং ছাত্র দলের ভাইয়েরা প্রতিহত করছে। হ্যাঁ, এনসিপিও আছে, এই কথা বলেছে, কিন্তু জামাতকে দেখা যাচ্ছে না। আমি জানি না আসলে শিশির এই মুহূর্তে জামাত করে নাকি এনসিপি করে। আমার কাছে তার বক্তব্য শুনে মনে হয়েছে, বা এনসিপির কতিপয় নেতৃবৃন্দের বক্তব্য শুনে মনে হয়েছে যে জামাতের মস্তিষ্কে এনসিপি পরিচালিত হচ্ছে। এখন আর এই মুহূর্তে মস্তিষ্কে এনসিপি পরিচালিত, এক্স্যাক্টলি, এখন আর এনসিপি নামক কোনো দল নাই, এখন এইটা হয়ে গেছে জামাত। এনসিপিও অবশ্যই আপনি দেখেন না এই যে এনসিপির 6 জন এমপি, এই 6 জন এমপি নাকি অতীতে আপনার শিবিরের সাথে সম্পৃক্ত ছিল, কেউ সংগঠন করেছে, কেউ শিবিরের বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিল। আপনার ব্যাপারেও আমি দেখছি যে বলছে যে আপনিও শিবির, না আমার ব্যাপারে আপনি এবং নুরু দুজনের ব্যাপারে বলছে, না 2 জন না 4 জনের ব্যাপারে বলছে, 4 জনের ব্যাপারে যে আমরা যে 4 জন আসলে আন্দোলনের
শীর্ষ নেতৃত্বের জায়গায় ছিলাম 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, ওই সময় জনকণ্ঠ পত্রিকায় এই ধরনের একটা নিউজ হয়েছিল, ইত্তেফাকও একটা নিউজ করেছিল। তো ওই সময়কার ইত্তেফাক এবং জনকণ্ঠ সম্পর্কে তো আপনিও জানেন। জি জি এবং ওইখানে যে তথ্যগুলো দিয়েছিল যে আমি নাকি 2013 সালে আমাকে মেরে নাকি হল থেকে বের করেছে। আমি 2018 সাল পর্যন্ত, 18 সালের 8 এপ্রিল পর্যন্ত হলে ছিলাম 5.5 বছর। আমি ওই সময় নিউজটা হওয়ার পরে সম্ভবত না তার আরো পরে মানে আমি হল থেকে যেহেতু বের হয়েছিলাম মানে ওই সময়কার ছাত্রলীগের তাণ্ডবের কারণে, তো আমি একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মাকসুদ কামাল স্যার, তিনি আমার হলের প্রভোস্ট ছিলেন। তো আমি তাকে বললাম যে স্যার আমার তো হলে অনেক জিনিসপত্র রয়েছে, এগুলো আনতে হবে, আমি তো হলে থাকবো না, কিন্তু আমার জিনিসপত্রগুলো আমার লাগবে। তো সে আমাকে বলছে যে তোমাকে নাকি শিবির মানে ছাত্রলীগ নাকি তোমাকে নাকি মেরে হল থেকে বের করেছিল 13 সালে। আমি বলছি স্যার এগুলো আপনি কি বলেন, আপনি হলে খোঁজ নেন যে আমি হলের আবাসিক নাকি অনাবাসিক ছাত্র। আমি আবাসিক ছাত্র ছিলাম, আমি MBA লাস্ট সেমিস্টার পর্যন্ত সেখানে মানে থেকেছি। আপনি দেখেন 71 টেলিভিশন ওই সময় যে কাজটা করলো, জনগণ যে কাজটা করলো, ওই পত্রিকার নিউজ ছিল হেডলাইনটা এরকম যে কোটা সংস্কার আন্দোলনের 4 শীর্ষ নেতা শিবিরের সাথে সম্পৃক্ত। হ্যাঁ না ওই নিউজটা তো আমি সেটাই বলছি। সুতরাং ওই সময়কার রেফারেন্স, হ্যাঁ ক্ষমা চাইছে তো পরে, ইত্তেফাক তো পরে ক্ষমা চাইছে, আচ্ছা, ক্ষমা চাইছে না। আমরা সুতরাং সেটা- যে সংবাদে